আচ্ছা, তো আমাদের রেকর্ডেড ক্লাস 3 এই আমরা হচ্ছে বৃত্ত নিয়ে আলোচনা করছি অলরেডি। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো আমাদের দ্বিতীয় ভাগ, সেটা হচ্ছে ফাংশন। ওকে, তো ফাংশন নিয়ে গতকালকে একটা প্রশ্ন ছিল যেটার আমি মানে তাড়াতাড়িতে খুব একটা ভালো উত্তর দিতে পারি নাই, সেটার একটা অ্যান্সারটা দিব, যে হচ্ছে ধরো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 16 এরকম একটা ফাংশন আছে। ওর জন্য ডোমেন আর রেঞ্জ কী হবে সেটা যদি আমরা একটু বিবেচনা করতে চাই। এবং আরেকটা ছিল যে যদি এটার এরকম পরিচয় দেওয়া থাকে যে হচ্ছে এফ ইজ এ ফাংশন ফ্রম আর টু আর, যদি এরকম ওর পরিচয়টা দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখি সার্বিক কিনা সেটা যাচাই করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আগে আমরা দেখি ডোমেনটা কী হবে। তো এখানে আমরা কি বলতে পারি, দেখো যে এক্সের যে কোনো মানের জন্য বা এক্সের যে কোনো বাস্তব মানের জন্যই এই ফাংশনটা আমার বাস্তব থাকবে। তাহলে অতএব আমার ডোমেনটা কী হবে, ডোমেনটা হবে হচ্ছে অল রিয়েল নাম্বার। তাহলে আমার যে প্রাপ্ত ডোমেন আর প্রশ্নে প্রদত্ত ডোমেন দুটো কিন্তু মিলে গেছে। তাহলে আমি বলতে পারবো যে হচ্ছে না আমার ফাংশনটা ভ্যালিড আছে। আচ্ছা, এখন রেঞ্জ বের করা। তো রেঞ্জটা কীভাবে বের করতে পারি, খেয়াল করো। রেঞ্জটা বের করার ক্ষেত্রে আমরা যেমন কিউবিক ফাংশন, তারপর হচ্ছে যেমন কিউবিক ফাংশন নিয়ে কথা বলছিলাম যে হচ্ছে এক্স কিউব প্লাস এইট, এরকম একটা উদাহরণ দিয়েছিলাম। সেটার ক্ষেত্রেও তুমি এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো, যেটা আমি এখন দেখাবো। দেখো আমার এই যে এক্স কিউব প্লাস 16, ওকে, এখানে আমরা কি করব, আমরা হচ্ছে রেঞ্জ নির্ণয়, দেখি রেঞ্জ নির্ণয়। এখানে আমরা যে কাজটা করব, এক্স ইকোয়ালস টু জিরোটাকে মধ্যবিন্দু চিন্তা করব। তো যে কাজটা করব, দেখো আমরা আগে করবো কি, এক্স ইকোয়ালস টু জিরো বসাবো। যদি এক্স ইকোয়ালস টু জিরো হয় তাহলে সেই ক্ষেত্রে এফ অফ জিরোটা কী হবে, এফ অফ জিরো হবে 0 টু দি পাওয়ার 4 প্লাস 16, মানে এফ অফ জিরোটা 16 হচ্ছে। এখন যদি এক্স ইজ গ্রেটার দেন 16 হয় তাহলে সেই ক্ষেত্রে এফ অফ এক্সটা কী হবে, অবভিয়াসলি গ্রেটার দেন 16 হবে। তুমি বসাও, 0 থেকে বড় ধরো 1 বসাইলা, 1 টু দি পাওয়ার 4 মানে কত 1, তাহলে 16 প্লাস 1 আসে 17, তাহলে এফ অফ এক্সটা 16 থেকে বড় আসতেছে। আচ্ছা, যদি আমরা 2 বসাই, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, 16 দুগুণে 32 আসবে, যেটা 16 থেকে বড় আসতেছে। এখন এক্স যদি লেস দেন 0 হয় তাহলে সেই ক্ষেত্রে এফ অফ এক্সটা কী দাঁড়াচ্ছে, দেখো যদি আমি লেস দেন 0 অর্থাৎ ধরো আমি -1 বসাইলাম, -1 টু দি পাওয়ার 4, এটা কিন্তু ঘুরে ফিরে 1ই চলে আসবে, মানে ধনাত্মক ভ্যালু আসবে। আর যদি ধনাত্মক ভ্যালু আসে, এফ অফ -1 এর মানটা 17 আসতেছে, যেটা 16 থেকে বেশি। তাহলে দেখো আমি যদি এক্স ইকোয়ালস টু 0 বসাই, এফ অফ 0 16, এক্স গ্রেটার দেন 0 বসাই, এফ অফ এক্স গ্রেটার দেন 16, এক্স লেস দেন 0 বসাই, মানে এক্স 0 থেকে ছোটো কোনো একটা ভ্যালু বসাই, তাও এফ অফ এক্সটা কি 16 থেকে বড়ই থাকতেছে। তাহলে আমার এখানে রেঞ্জটা কত আসবে, দেখো এখানে আমার রেঞ্জটা আসবে হচ্ছে 16 থেকে ইনফাইনাইট, মানে 16 থেকে বড়, 16 সমান অথবা 16 থেকে বড়। এটা কিন্তু অল রিয়েল নাম্বার আসতেছে না। তাহলে যেহেতু এটা অল রিয়েল নাম্বার আসতেছে না, তাহলে এটা কি না আমার কোডোমেনের সমান না। কারণ যদি আমি প্রশ্নে দেখি, প্রশ্নে কিন্তু আমার কোডোমেন অল রিয়েল নাম্বার, কিন্তু এটা কি আসতেছে না, কোডোমেনের সমান আসতেছে না। তাহলে এটা কি নয়, ইহা সার্বিক ফাংশন নয়। তো গতদিন যে অ্যান্সারটা দিয়েছিলাম সেটা আসলে খুব একটা পারফেক্ট অ্যান্সার ছিল না, এই অ্যান্সারটা আমাদের অধিগ্রহণযোগ্য। ওকে, তাহলে এখানে যদি আমরা ফাইনালি বলি তো কী করছি, আমরা এখানে হচ্ছে জিরোটাকে, মানে সংখ্যা রেখার জিরোটাকে হচ্ছে মূলবিন্দু ধরছি, 0 থেকে 0 বসাইছি, 0 থেকে বড় ভ্যালুগুলো বসাইছি, 0 থেকে ছোটো ভ্যালু বসাইছে, এবং যাই বসাই না কেন দেখছি যে 16 আসে আর 16 থেকে বড় জিনিস আসে, কিন্তু 16-র নিচে কিছু আসে না। তো এখান থেকে আমরা রেঞ্জের ডিসিশনটা দিতে পারি যে রেঞ্জ আসতেছে হচ্ছে 16 থেকে ইনফাইনাইট, কিন্তু আমার কোডোমেন প্রশ্নে বলা আছে আর থেকে আর, তাহলে এটা কি হবে না, এটা আমার কোনো সার্বিক ফাংশন হবে না। কিন্তু যদি আমার ফাংশনের পরিচয়তে এরকম থাকতো যে এফ ইজ এ ফাংশন ফ্রম আর টু 16, ইনফাইনাইট, অর্থাৎ যদি ফাংশনের পরিচয়তে বলে দিত যে ডোমেনটা হচ্ছে অল রিয়েল নাম্বার, কোডোমেনটা হচ্ছে এতটুকুই, তাহলে দেখো তখন কিন্তু এটা আবার রেঞ্জটা কোডোমেনের সমান হয়ে যেত, এবং তখন এটাকে আমি আবার সার্বিক ফাংশন বলতে পারতাম। ওকে, তো জিনিসটা ডিপেন্ড করতেছে আমার ফাংশনের পরিচয়ে কি বলা আছে। ওকে, আচ্ছা, তো এখন আসি আমরা গত 2 দিনে দেখছিলাম হচ্ছে এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন। আজকে আমরা হচ্ছে আমাদের ফাংশনের তৃতীয় প্রকারভেদ, যেটা হচ্ছে এটার বাংলা নামটা আমি জানি না, মানে বাংলা খুব একটা আমি দেখিও নাই কোথায়, বাট ইংলিশে বলা হয় যে হচ্ছে 1-1 কোরেসপন্ডেন্স ফাংশন, যেটার আরেকটা নাম হচ্ছে
বাইজেক্টিভ ফাংশন। আচ্ছা, তো 1-1 করেসপন্ডেন্স ফাংশন বা হচ্ছে বাইজেক্টিভ ফাংশন। ওকে, তো এখন 1-1 করেসপন্ডেন্স বা বাইজেক্টিভ ফাংশন এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যদি কোনো একটা ফাংশন এফ অফ এক্স, ধরো ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশন আছে, এই ফাংশনটা যদি একই সাথে এক এক হয় এবং সার্বিক বা অনটু হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো একটা ফাংশন একই সাথে এক এক এবং সার্বিক হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই ফাংশনটাকে আমরা কি বলি? 1-1 করেসপন্ডেন্স ফাংশন অথবা বাইজেক্টিভ ফাংশন। ওকে, তো নর্মালি যদি তোমাকে কখনো বলে যে কোনো একটা ফাংশন বাইজেক্টিভ ফাংশন কিনা দেখাও, কি করবে? আগে দেখাবে এটা এক এক ফাংশন এবং পরে দেখাবে এটা সার্বিক ফাংশন, যেটা কিন্তু অলরেডি আমরা করে ফেলছি। এরপর আসি আমরা 4 নাম্বার। 4 নাম্বারে হচ্ছে বিপরীত ফাংশন। বা যেটাকে বলা হয় ইনভার্স ফাংশন। ওকে, তাহলে বিপরীত ফাংশনটা কি? বিপরীত ফাংশন হচ্ছে যে ধরো আমার একটা ফাংশন আছে, এফ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি, মানে এখানে আমার এই ফাংশনটা ডোমেন হচ্ছে এ, কোডোমেন হচ্ছে বি, ঠিক আছে? এবং যে ফাংশনটা আছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এই ফাংশনটা একই সাথে এক এক এবং একই সাথে সার্বিক, দুইটা একসাথে। অর্থাৎ আমি বলতে পারি এই ফাংশনটা হচ্ছে একটা 1-1 করেসপন্ডেন্স ফাংশন বা বাইজেক্টিভ ফাংশন। যদি হয় তাহলে আমি যদি অপর একটা ফাংশন জি ডিফাইন করতে পারি, যেটা হচ্ছে বি থেকে এতে, ঠিক আছে? কি বললাম? অপর একটা ফাংশন যদি আমি ডিফাইন করতে পারি যেটা হচ্ছে বি থেকে এতে সংজ্ঞায়িত, অর্থাৎ আমার যে মেইন ফাংশন গিভেন ছিল তার ডোমেনটা এখন নতুন ফাংশনের জন্য কোডোমেন হয়ে গেছে, তার রেঞ্জ কোডোমেনটা এখন নতুন ফাংশনের জন্য ডোমেন হয়ে গেছে, তাহলে যদি আমি এই সম্পর্কে একটা ফাংশন সংজ্ঞায়িত করতে পারি, তাহলে আমি এফ ফাংশনটাকে জি এর বা জি ফাংশনটাকে এফ এর বিপরীত ফাংশন বলতে পারবো। ব্যাপারটা কি বুঝতে পারছি? যে আমার যদি এরকম একটা ফাংশন থাকে যেটা এ থেকে বিতে সংজ্ঞায়িত এবং এই ফাংশনটা একেকার সার্বিক হয়, তাহলে অপর একটা ফাংশন যেটা হচ্ছে জি ইজ এ ফাংশন ডিফাইন্স ফ্রম বি টু এ, অর্থাৎ আমার আগের ফাংশনে, অর্থাৎ প্রথম ফাংশন যেটা এফ ফাংশন ছিল, এফ ফাংশনের যেটা কোডোমেন ছিল সেটা এখন ডোমেন হয়ে গেছে, এফ ফাংশনে সেটা ডোমেন ছিল সেটা এখন কোডোমেন হয়ে গেছে। তাহলে এই যে ফাংশনটা আমি ডিফাইন করলাম, এটাকে আমি এফ এর বিপরীত ফাংশন বলবো এবং বিপরীত ক্রমেও বলা যাবে, অর্থাৎ এফটা জি এর বিপরীত ফাংশন, আবার সেমভাবে জিটা এফ এর বিপরীত ফাংশন। এই ক্ষেত্রে আমরা জিটাকে হচ্ছে এফ ইনভার্স দ্বারা প্রকাশ করি, অর্থাৎ সোজা কথা যে জি অফ এক্সটাকে আমি বলতে পারবো এফ ইনভার্স অফ এক্স। ওকে, তো আমাদের মাঝে মাঝেই হচ্ছে বিপরীত ফাংশন নির্ণয় করা আসতে পারে। এখন বিপরীত ফাংশন নির্ণয় করার কাহিনীটা কি সেটা আমরা একটু দেখি, বা কীভাবে আমরা বিপরীত ফাংশন নির্ণয় করতে পারবো। আচ্ছা, খেয়াল করো, ধরো এরকম কোনো একটা প্রশ্ন আছে যে এফ ইজ এ ফাংশন ডিফাইন ফ্রম আর -2 থেকে r-4, ওকে, এবং ফাংশনটা দেওয়া আছে এরকম 4x - 3 ডিভাইডেড বাই x + 2 হলে এফ ইনভার্স এক্স ইকুয়ালস টু কত? তো পারতপক্ষে যদি তোমার কখনো এফ ইনভার্স এক্স, খালি এফ ইনভার্স এক্সই চায় আর কিছু না বলে, তাহলে শুধু এফ ইনভার্স এক্স বা ইনভার্স ফাংশনটা বের করে দিয়ে আসলেই হবে। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু শিক্ষক ওনারা হচ্ছে আবার নাম্বার কেটেও দিতে পারে। কারণ কি? কারণ তারা পছন্দ করে যদি তোমাকে এফ ইনভার্স এক্স কখনো চায়, কারণ ইনভার্স ফাংশনের শর্ত কি? ইনভার্স ফাংশনের শর্ত যদি একটা ইনভার্স ফাংশন থাকতে হয় কোনো একটা ফাংশনের, কি থাকতে হয়? কোনো একটা ফাংশনের যদি একটা ইনভার্স ফাংশন থাকতে হয়, তাহলে ওই ফাংশনটাকে কি হইতে হবে? এক এক হইতে হবে এবং সার্বিক হইতে হবে। তাহলে যদি ওই ফাংশনটাকে একেকার সার্বিক হইতে হবে, তাহলে আমাকে কি করতে হবে? আগে টেস্ট করতে হবে যেটা এক এক কিনা, এবং টেস্ট করতে হবে এটা সার্বিক কিনা। তো আবারও বলি, যদি তুমি চাও শুধু এফ ইনভার্স এক্স বের করে দিয়েও আসতে পারো, কিন্তু একটু খেয়াল করো যে ক্লাসে কি বলে। যদি ক্লাসে বলে যে না, যদি এফ ইনভার্স এক্স চায় তাহলে একই সাথে দেখাইতে হবে যে এক এক আর সার্বিক, তাহলে অবভিয়াসলি চেষ্টা করবা এই ফাংশনটা যে এক এক ও সার্বিক সেটা দেখায়া তারপর এফ ইনভার্স এক্সটা বের করতে। তো খেয়াল করো, এরকম একটা ফাংশন, এটা এক এক কিনা আর সার্বিক কিনা
সেটার টেস্ট করা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি বা দেখে ফেলছি। যেহেতু দেখে ফেলছি আমি আর দেখাচ্ছি না, তাহলে আমি চলে আসি এটার এফ ইনভার্স বের করাতে বা এফ ইনভার্স এক্স বের করাতে। কিন্তু আবারও বলি, যদি কখনো পরীক্ষায় শুধু এফ ইনভার্স এক্স থাকে এবং এটা যদি 4 মার্কের প্রশ্নে থাকে, তাহলে অবশ্যই চেষ্টা করবা, যদি একটু সময় যাবে, যে একে কার সার্বিক কিনা সেটা দেখাইতে। ঠিক আছে, দেখাইলে তুমি সেফ থাকবা। ওকে, দেখায় দিলে কেউ কাটবে না বা নাম্বার কম দিবে না, কিন্তু যদি না দেখাও কেউ কোনো শিক্ষক নাম্বার কম দিতেও পারে না। আচ্ছা, তো এখন আমরা আসি। তো আমরা এই ধরনের এফ ইনভার্স এক্স বের করার ক্ষেত্রে যে কাজটা করবো, আমরা ধরে নেব যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। তো ওয়াই যদি এফ অফ এক্স এর সমান হয়, তখন এক্স ইকুয়ালস টু আমরা বলতে পারি এফ ইনভার্স ওয়াই। আচ্ছা, তাহলে এক্স ইকুয়ালস টু এফ ইনভার্স ওয়াই। এখন খেয়াল করো, যদি আমি আমার যে এফ অফ এক্স এটাকে ওয়াই ধরছিলাম এবং এফ অফ এক্সটা কী দেওয়া আছে, 4x minus 3 divided by x plus 2, 4x minus 3 divided by x plus 2। এখন আমি যে কাজটা করব, আমি হচ্ছে এই এক্সটাকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে এক্স ইকুয়ালস টু আমরা বলতে পারি, সরি, যদি গুণ দিয়ে দিই, এক্স ওয়াই প্লাস 2y ইজ ইকুয়াল টু 4x মাইনাস 3। আচ্ছা, সো এক্সগুলোকে একদিকে করি, এক্স ওয়াই মাইনাস 4x ইজ ইকুয়াল টু মাইনাস 3 মাইনাস 2y। দেন যদি এক্স কমন নেই, এখানে থাকে হচ্ছে ওয়াই মাইনাস 4 ইজ ইকুয়াল টু মাইনাস 3 মাইনাস 2y। সো এক্স ইকুয়ালস টু আমরা বলতে পারবো হচ্ছে, দেখো উপরে একটা মাইনাস আছে, মাইনাসটাকে নিচে যদি গুণ দিয়ে দিই, নিচে হয়ে যাবে 4 মাইনাস ওয়াই, আর উপরে হচ্ছে 3 প্লাস 2y। তাহলে এক্স ইকুয়ালস টু আমরা এতটুকু এটা বলতে পারি। এখন খেয়াল করো বা বুঝো, এক্স ইকুয়ালস টু আবার আমরা কি দেখছিলাম, এক্স মানেই তো এফ ইনভার্স ওয়াই। যেহেতু এটা একটা ওয়াইয়ের ফাংশন, তাহলে আমি এটাকে এক্স এর জায়গায় বসাইতে পারি কি, এফ ইনভার্স ওয়াই is equal to 3 plus 2y divided by 4 minus y। তাহলে অতএব আমার f ইনভার্স এক্সটা কী হবে, জাস্ট y এর জায়গায় x দ্বারা রিপ্লেস হয়ে যাবে, যে হচ্ছে 3 plus 2x divided by 4 minus x। এখন এই নিয়মটা আমরা সবাই হচ্ছে কী করছি, 9-10 করে আসছি। তাহলে এই নিয়মে তুমি চাইলে ইনভার্স ফাংশনটা বের করতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এছাড়াও আরেকটা নিয়ম আছে, সেটা আমি একটু দেখাবো। আচ্ছা, তো আমরা এফ ইনভার্স এক্স বের করা দেখছি, এখন আমি ইনভার্স ফাংশন বের করার আরেকটা ওয়ে দেখাবো। মানে জিনিসটা এরকম না যে তোমার একটা ওয়েতেই করতে হবে, তুমি এই ওয়েটাও ফলো করতে পারো, জাস্ট দেখায় রাখলাম। কোনো কলেজে এই ওয়েটাও দেখায়। ঠিক আছে, তো আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল সেটা একটু লিখে নিই, যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ছিল 4x প্লাস 3, সরি 4x মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 2, এরকমটাই হয়তো ছিল। হ্যাঁ, ঠিক আছে, তো ছিল হচ্ছে 4x মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 2। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরি। যে কাজটা করব সেটা হচ্ছে 1 নংয়ে এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স এক্স বসাবো। ঠিক আছে, বা বসিয়ে যদি বসায় দিই, তাহলে এখন বসাও, এফ অফ এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু, এক্স এর জায়গায় কি বসবে, এফ ইনভার্স এক্স, এক্স এর জায়গায় বসবে এফ ইনভার্স এক্স। তাহলে এফ অফ এফ ইনভার্স এক্স ক্যান্সেল দিয়ে খালি এক্স থাকবে, ডিভাইডেড ইন্টু, মানে ইজ ইকুয়াল টু 4 এফ ইনভার্স এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এফ ইনভার্স এক্স প্লাস 2। এখন গুণ করে দাও বা গুণ দিয়ে দিই, তাহলে আসে হচ্ছে এক্স ইন্টু এফ ইনভার্স এক্স প্লাস 2x ইজ ইকুয়াল টু 4 এফ ইনভার্স এক্স মাইনাস 3। দেন আমাদের কাজ হচ্ছে এফ ইনভার্স এক্সটা বের করা। সো এফ ইনভার্স এক্সগুলোকে একসাথে করি, তাহলে যেই 4 এফ ইনভার্স এক্স এটা বামে আসবে, বামে আসলে মাইনাস হয়ে যাবে, কমন নিয়ে নিলাম, এক্স মাইনাস 4 ইন্টু এফ ইনভার্স এক্স, আর এটাকে ডানে নিই, তাহলে মাইনাস 3 মাইনাস 2x। তাহলে অতএব দেখো এখান থেকে আমরা এফ ইনভার্স এক্সটা সরাসরি পেয়ে যাব, সেটা আসে হচ্ছে মাইনাস 3 মাইনাস 2x ডিভাইডেড বাই এক্স মাইনাস 4। যদি মাইনাস দিয়ে উপরে নিচে গুণ দিই, তাহলে নিচে আসে 4 মাইনাস এক্স, উপরে থাকে 2x প্লাস 3। তো দেখো এখানেও কিন্তু একই অ্যান্সার আসছে, জাস্ট আমরা ওয়েটা একটু ভিন্ন রকম। এই ওয়েতে আমরা কী করছি, এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স এক্স বসায় করছি। তো তোমার ম্যান্ডেটরি কোনো কিছু নেই যে এইটাতেই করতে হবে বা ওইটাতেই করতে হবে, যেটাই করো তোমার অ্যান্সার কারেক্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে এফ ইনভার্স এক্সটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, তো আমরা ইনভার্স ফাংশন নিয়ে জানলাম। তো মোটামুটি আমরা যে একটা উদাহরণ দেখছি এটাই বেশি আসে, এছাড়াও যখন আমরা চ্যাপ্টার সলভ করবো তখন বাকি উদাহরণগুলো দেখবো। এখন আমরা আসি ফাংশনের 5 নাম্বার প্রকারভেদ, যেটা হচ্ছে সংযোজিত ফাংশন। এটা ইম্পর্টেন্ট আছে এবং এটা রিলেটেড বেশ কিছু প্রশ্ন বইয়ে আছে। তো এটা একটু দেখি যে সংযোজিত ফাংশন জিনিসটা কি। ওকে, তো সংযোজিত ফাংশন হচ্ছে যে ধরো আমার
একটা তিনটা সেট আছে, একটা হচ্ছে এ সেট, আরেকটা হচ্ছে বি সেট, আরেকটা হচ্ছে সি সেট। ওকে, এখন ধরো আমার এ থেকে বিতে একটা ফাংশন বর্ণিত আছে, মানে এই যে আমরা যেটা বলি যে এফ ইজ এ ফাংশন ডিফাইন্ড ফ্রম এ টু বি। দেন বি থেকে সিতে আরেকটা ফাংশন ডিফাইন্ড আছে যেটা ধরো জি, তাহলে ধরো জি ইজ এ ফাংশন ডিফাইন্ড ফ্রম বি টু সি। তাহলে এখন যদি আমি সি থেকে এতে কি বলি, সি থেকে এতে একটা ফাংশন ডিফাইন করার চেষ্টা করি, কি বললাম, সি থেকে এতে আমি একটা ফাংশন ডিফাইন করার যদি চেষ্টা করি, সেটাকে বলতে পারি এফ কনজুগেটেড উইথ জি ফাংশন। ঠিক আছে, যেটাকে বলা হয় সংযোজিত ফাংশন। ওকে, তাহলে সেটাকে আমি বলবো হচ্ছে আমি কনজুগেটেড বলছি, এটা মানে কম্পোজিশন বা কিছু একটা বলে, আমি ভুলে গেছি আসলে, মানে সি দিয়ে কোনো একটা নাম। তো এই জিনিসটাকে আবার অনেকে ও বলে, আসলে জিনিসটা কিন্তু ও না, এটা হচ্ছে বড় একটা গোল। ঠিক আছে, এফ বড় একটা গোল জি, যেটা আসলে বোঝায় যে এফ আর জি পরস্পর সংযোজিত। ঠিক আছে, তাহলে এফ ও জি এর একটা সংযোজিত ফাংশন বোঝায়, যেটা কি সি থেকে এতে বর্ণিত। আবারও বলি, এখানে হচ্ছে আমার এফ ও জি দিয়ে বা একটা গোল ও জি দিয়ে সি থেকে এতে একটা সংযোজিত ফাংশন বোঝায়। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে যদি এখন আমি তোমাকে বলি যে এ থেকে সিতে যদি কোনো একটা সংযোজিত ফাংশন চিন্তা করি, যদি সি থেকে এতে হয় এফ ও জি, যেটাকে আমরা ফগ বলি, তাহলে সেই ক্ষেত্রে এ থেকে সিতে হবে হচ্ছে কিন্তু উল্টাটা, যেটাকে বলবো হচ্ছে গফ। ওকে, তাহলে এ থেকে সিতে হলে হবে গফ, আর সি থেকে এতে হলে হবে হচ্ছে ফগ। তো যাই হোক, যে জিনিসটা হচ্ছে এরকম, যদি এ থেকে বিতে একটা ফাংশন সংজ্ঞায়িত থাকে এফ, বি থেকে সিতে আরেকটা ফাংশন সংজ্ঞায়িত থাকে জি, তাহলে সি থেকে এতে যে ফাংশনটা আমি সংজ্ঞায়িত করতে পারবো সেটাকে বলা হয় এফ আর জি এর একটা সংযোজিত ফাংশন, যেটাকে হচ্ছে ফগ দিয়ে প্রকাশ করা হয়। অনেকে ও বলে, বাট আসলে এটা ও না, এটা হচ্ছে বড় একটা গোল। সেমভাবে এটাকে গফ বলা হয়, বাট আবারও বলি এটা কিন্তু ও না, এটা একটা বড় গোল, বাট তাও আমরা এগুলোকে ফগ আর গফ দিয়ে প্রকাশ করা হয়। তো সেই ক্ষেত্রে এটা মাঝে মাঝে এমসিকিউতে আসে, যে যদি দেখো এফ একটা ফাংশন থাকে এ থেকে বি, জি একটা ফাংশন থাকে বি থেকে সি, তাহলে সি থেকে এতে যে ফাংশনটা বর্ণিত হবে, এই যে দেখো এটার শেষ থেকে এটার শুরুতে যে ফাংশনটা বর্ণিত থাকবে সেটা হবে কিন্তু ফগ, আর এ থেকে সিতে যে ফাংশনটা বর্ণিত থাকবে সেটা কিন্তু হবে গফ। ওকে, তো এখন এই সংযোজিত ফাংশন দিয়ে আসলে কি বোঝায়, যদি আমরা ফাংশনের মাধ্যমে দেখতে চাই তাহলে কিরকম হবে সেটা একটু দেখি। আচ্ছা, তো এই যে আমরা যদি বলি এখন এফ ও জি বা ফগ অফ এক্স, এটার আসলে মিনিংটা হচ্ছে, এটাকে বলা হয় আসলে ফাংশন অফ এ ফাংশন। ওকে, মেইন মিনিংটা হচ্ছে ফাংশন অফ এ ফাংশন, অর্থাৎ এই জি অফ এক্সটা আসলে এফ অফ এক্স এর মাঝখানে আছে, অর্থাৎ এটাকে এভাবে প্রকাশ করা যায় এফ অফ জি অফ এক্স। ওকে, কিরকম, যদি আমরা একটা উদাহরণ দিই, দেখো ধরো এই ধরনের ম্যাথগুলোও বইয়ে আছে, যেমন ধরো আমি তোমাকে যদি বলি যে এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, আর জি অফ এক্স একটা ফাংশন যেটা ধরো সাইন এক্স। এখন যদি তোমাকে বলা হয় যে ফগ অফ এক্স ইজ ইকুয়াল টু কত, তাহলে তুমি কি করবা, ফগ অফ এক্স মানে বোঝাচ্ছে যে এফ অফ জি অফ এক্স, এটা এই সংযোজিত ফাংশনের মানে হচ্ছে ফাংশন অফ এ ফাংশন, অর্থাৎ এই ফাংশনটা আরেকটা ফাংশনের ভিতরে আছে। ওকে, তাহলে জি অফ এক্সটা কি ছিল, সাইন এক্স, জি অফ এক্সটা কি ছিল, এই যে সাইন এক্স ছিল, এখন এখানে সাইন এক্স বসাইলাম। এখন এফ অফ এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এফ অফ সাইন এক্স মানে কি হবে, জাস্ট এক্স এর জায়গায় কি বসে যাবে, সাইন এক্স বসে যাবে, অর্থাৎ সাইন এক্স তার হোল স্কোয়ার, এটাকে বলা যাবে সাইন স্কোয়ার এক্স। সেমভাবে যদি আমি তোমাকে বলে দিই গফ এক্স, গফ এক্সটা মানে হচ্ছে জি অফ এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্স মানে হচ্ছে এফ অফ এক্স কি ছিল, এক্স স্কোয়ার। ঠিক আছে, এই যে এফ অফ এক্স ছিল এক্স স্কোয়ার, এখন এফ অফ এক্স যদি এক্স স্কোয়ার হয় তাহলে অতএব জি অফ এক্স স্কোয়ার হবে কি, জাস্ট সাইন এক্সের জায়গায় এক্স স্কোয়ার বসবে, তাহলে এটা হবে সাইন এক্স স্কোয়ার। আশা করি জিনিসটা বুঝতে পারছি। তো এই ধরনের ম্যাথ প্রচুর থাকে, যেমন ধরো যে আমি তোমাকে বললাম যে এফ অফ এক্স এত, জি অফ এক্স এত, তাহলে অতএব যদি তোমাকে বলে দিই এখন যে ফগ অফ পাই বাই থ্রি ইজ ইকুয়াল টু কত। ওকে, তাহলে ফগ অফ পাই বাই থ্রি মানে হচ্ছে আমার এখানে জাস্ট এক্স এর জায়গায় পাই বাই থ্রি বসবে, তাহলে ফগ অফ পাই বাই থ্রি মানে হচ্ছে এফ অফ জি অফ পাই বাই থ্রি, মানে এক্স এখন এক্স এর জায়গায় পাই বাই থ্রি,
তাহলে জি অফ পাই বাই থ্রি, জি অফ এক্স মানে কত সাইন এক্স, তাহলে জি অফ পাই বাই থ্রি হচ্ছে সাইন পাই বাই থ্রি। আবার পাই বাই থ্রি এর মান হচ্ছে সাইন পাই বাই থ্রি মানে সাইন 60 ডিগ্রি, এর মান হচ্ছে আমার কত রুট 3/2। তাহলে এফ অফ পাই বাই থ্রি হবে হচ্ছে এক্স স্কোয়ার মানে রুট 3/2 তার হোল স্কোয়ার, মানে আসে হচ্ছে 3/4। তো আশা করি জিনিসটা বুঝে যেতে পারছি। এই জিনিসটা হচ্ছে আমাদের সংযোজিত ফাংশন। তাহলে সংযোজিত ফাংশন মানে হচ্ছে আসলে ফাংশন অফ এ ফাংশন, মানে একটা ফাংশনের ভিতর আরেকটা ফাংশন থাকবে। এখন যদি ধরো তিনটা এরকম থাকে, যেমন ধরো এইচ হগ অফ, সাপোজ ধরো এরকম কিছু একটা থাকে, ওকে, তাহলে এটা দিয়ে আসলে বোঝায় যে এইচ অফ জি অফ এফ অফ এক্স, ওকে, একটা ব্র্যাকেট বেশি দিয়ে দিচ্ছি, ওকে। তো এই জিনিসটা দিয়ে কিন্তু আমার কি বোঝায়, কি হগ অফ বোঝায়। তাহলে একসাথে কিন্তু তিনটা বা চারটাও সংযোজিত থাকতে পারে। তো যাই হোক, আমাদের মোটামুটি তিনটা চারটা লাগে না, মোটামুটি যদি এই কয়টা ধারণা থাকে তাইলে আমাদের হয়ে যাবে, ওকে। তো গফ দিয়ে কি বোঝায়, কিন্তু মাঝে মাঝে এমসিকিউতে এই জিনিসটা আসে, পেঁচায় ফেলে অনেকে। তো আবারও বলি, যদি এফ ইজ এ ফাংশন হয় এ টু বি, জি ইজ এ ফাংশন হয় বি টু সি, তাহলে সেই ক্ষেত্রে ফগ হবে হচ্ছে সম্পর্কিত সি থেকে এ, আর গফ হবে হচ্ছে সম্পর্কিত এ থেকে সি। এটা মাথায় রাখতে হবে, ওকে। সবাইকে ধন্যবাদ।